এই ভিখারি, তুই কোথায় যাচ্ছিস? এখান থেকে চলে যা। আমি বক্তৃতা দিতে চাই। নোংরা গরিব বস্তির ছেলে কোথা কাকা? তোর এটা স্কুল নয়, এটা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। চারদিকে লাল সবুজের সমারোহ, হাজার হাজার মানুষ গ্যালারিতে। আকাশে বিমান বাহিনীর মহড়া চলছে, নিচে সেনাবাহিনীর সুসজ্জিত ট্যাঙ্ক এবং চৌকস প্যারেড। ভিআইপি স্টেজে বসে আছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশি বিদেশি কূটনীতিকরা। সমস্ত টিভি চ্যানেল লাইভ টেলিকাস্ট করছে, রেডিওতে চলছে ধারাভাষ্য। মঞ্চের ঠিক পেছনে গ্রিন রুমে তখন ভয়াবহ এক পরিস্থিতি। এসি রুমের মধ্যেও ঘামছেন চিফ ইভেন্ট অর্গানাইজার মিস্টার চৌধুরী। তার হাত কাঁপছে। মিস্টার চৌধুরী ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। অবশেষে একটা টেক্সট মেসেজ এলো, স্যার, ডাক্তার আরমান খানের গাড়ি উত্তরা এয়ারপোর্ট রোডে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে, উনি আইসিইউতে, আসতে পারবেন না। মিস্টার চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর মাত্র ৪৫ মিনিট বাকি। সকাল ১০টায় আগামীর বাংলাদেশ ও তরুণ প্রজন্ম নিয়ে মূল ভাষণ দেওয়ার কথা ছিল দেশের সবচেয়ে বিখ্যাত স্পিকার ও ইউথ আইকন ডাক্তার আরমান খানের। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই স্লটটি খালি যাওয়া মানে মিস্টার চৌধুরীর চাকরি তো যাবেই, মান সম্মানও ধুলোয় মিশে যাবে। সহকারী দৌড়ে এলো, স্যার, কি করব, অন্য কাউকে ডাকব? মিস্টার চৌধুরী চিৎকার করে উঠলেন, এখন কাকে ডাকবি? ঢাকা শহরের জ্যাম ঠেলে এখন কে আসবে আগারগাঁওয়ে? আর ডাক্তার আরমানের স্ক্রিপ্ট পড়ার মতো যোগ্যতা কার আছে? ঠিক সেই মুহূর্তে ভিআইপি গেটের পেছনের ডাস্টবিনের পাশ থেকে একটা ১৪-১৫ বছরের ছেলে উকি দিল। নাম আকাশ। গায়ে একটা রংচটা ছেঁড়া সোয়েটার, যেটা হয়তো সে কুড়িয়ে পেয়েছে। পরনের প্যান্টটা তার পায়ের মাপের চেয়ে ছোট। পায়ে কোনো জুতো নেই, খালি পা, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে গত ৩ দিন ধরে এই ডাস্টবিনের আড়ালে লুকিয়ে লুকিয়ে রিহার্সাল দেখেছে। সে জানে কে কখন কি বলবে। গার্ড তাকে দেখেই তেড়ে এলো, এই টোকাই, তুই এখানে কি করছিস? ভিআইপি জোন এটা, বের হো এখান থেকে। আকাশ নড়ল না। সে সোজা মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, স্যার, আমি ভাষণ দিতে পারবো, আমি জানি ডাক্তার আরমান স্যার কি বলতে চেয়েছিলেন। মিস্টার চৌধুরী বিরক্ত হয়ে তাকালেন। একটা নোংরা রাস্তায় থাকা ছেলে তাকে উপদেশ দিচ্ছে। রাগে তার গা জ্বলে গেল। তিনি গার্ডকে ইশারা করলেন, বের করে দাও ওটাকে, এমনিতেই মেজাজ খারাপ। গার্ড আকাশের ঘাড় ধাক্কা দিয়ে গেটের দিকে ঠেলতে লাগল। আকাশ তখনও চিৎকার করছে, স্যার, বিশ্বাস করেন, আমি গত বছরের ভাষণও মুখস্থ পারি, আমি জানি স্বাধীনতা মানে কি, আমাকে শুধু একটা সুযোগ দিন। চিৎকার শুনে পাশের রুম থেকে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বেরিয়ে এলেন। তার সাথে ছিলেন খোদ প্রধানমন্ত্রীর পিএস, ব্যক্তিগত সচিব। পিএস সাহেব ভ্রু কুঁচকে বললেন, কি হচ্ছে এখানে, এত হইচই কিসের? মিস্টার চৌধুরী কাচুমাচু হয়ে বললেন, সরি স্যার, একটা রাস্তার ছেলে ডিস্টার্ব করছে, ও নাকি মেইন স্টেজে ভাষণ দিতে চায়। পিএস সাহেব আকাশের দিকে তাকালেন। ছেলেটার চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক জেদ। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি ভাষণ দিতে চাও? তুমি জানো ওখানে কারা বসে আছেন? আকাশ মাথা উঁচু করে বলল, জানি স্যার, দেশের মালিকরা বসে আছেন, কিন্তু আমি তো দেশের প্রজা, আমি কি আমার কথা বলতে পারি না? ডাক্তার আরমান স্যার তো বইয়ের কথা বলতেন, আমি না হয় জীবনের কথা বললাম। এই কথাটা শুনে পিএস সাহেব চমকে গেলেন। একটা টোকাইয়ের মুখে এত বড় কথা? ঘড়ির কাঁটা টিকটিক করছে। আর মাত্র ৩০ মিনিট বাকি, কোনো বিকল্প নেই। মিস্টার চৌধুরী ফিসফিস করে পিএসকে বললেন, স্যার, পাগলামি করবেন না, প্রধানমন্ত্রীর সামনে এই বস্তির ছেলে মাইক ধরলে কেলেঙ্কারি হয়ে যাবে। পিএস সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমাদের হাতে আর কোনো অপশান নেই চৌধুরী সাহেব, ছেলেটার মধ্যে কিছু একটা আছে, ওকে তৈরি হতে বলো। মিস্টার চৌধুরী আকাশকে ধমক দিয়ে বললেন, শোন, যদি উল্টোপাল্টা কিছু বলিস সোজা জেলখানায় ঢুকিয়ে দেব। তোর নাম কি? আকাশ মলিন হেসে পকেট থেকে একটা দুমড়ানো কাগজ বের করল। আমার নাম আকাশ, কোনো পদবি নেই স্যার, শুধু আকাশ। আকাশকে নিয়ে যাওয়া হলো মেকআপ ভ্যানে, বলা হলো ভালো কাপড় পরতে। আকাশ রাজি হলো না। সে বলল, না স্যার, আমি যদি স্যুট কোট পরি তাহলে তো আমি থাকব না, আমি এই কাপড়েই বলবো। স্বাধীনতা তো সবার, তাই না? নাকি শুধু কোটটাই পরা লোকজনের? মিস্টার চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটা বলে কি?
মঞ্চ প্রস্তুত। ঘোষক ঘোষণা করলেন, বিশেষ পরিস্থিতির কারণে আজকের নির্ধারিত বক্তার পরিবর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এক অদম্য কিশোর, আকাশ। লক্ষ লক্ষ মানুষ অবাক। টিভিতে ব্রেকিং নিউজ। মঞ্চে উঠে আসছে এক জীর্ণশীর্ণ পথশিশু, খালি পা, গায়ে ময়লা সোয়েকার। প্রধানমন্ত্রীরও চোখে বিস্ময়। আকাশ ধীর পায়ে পোডিয়ামের সামনে এসে দাঁড়াল। মাইকটা তার উচ্চতার চেয়ে অনেক ওপরে। সে দিক হয়ে পায়ের আঙুলে ভর দিয়ে মাইকটা নিচে নামাল। সারা দেশ তাকিয়ে আছে, পিন পতন নীরবতা। আকাশ একটা লম্বা শ্বাস নিল। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে, কিন্তু গলা পরিষ্কার। সে শুরু করল। আকাশ মাইকের সামনে দাঁড়িয়ে আছে। স্পিকারে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে চেক করছে মাইক কাজ করছে কিনা। এই সামান্য শব্দটাই যেন প্যারেড গ্রাউন্ডের বিশাল নীরবতাকে চুরমার করে দিল। সে প্রথমে সরাসরি তাকালো ভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। তারপর তাকালো মিস্টার চৌধুরীর দিকে, যিনি স্টেজের পাশে দাঁড়িয়ে নোক কামড়াচ্ছেন ভয়ে। আকাশ শুরু করল। তার গলা কাঁপছে না, বরং অদ্ভুত এক শান্ত স্বরে সে কথা বলছে। আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ। আপনারা আমাকে টিভিতে দেখছেন আর ভাবছেন, এই নোংরা জামা পরা ছেলেটা এখানে কেন? বিজয় দিবসের দিনে এমন একটা ফকিরের বাচ্চা স্টেজে কি করে আসে? পুলিশ আঙ্কেলরা তো আমাকে গেটের বাইরেই আটকে দেয়। আজ হয়তো বড় স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বলে আমার কপাল খুলেছে। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো, কিন্তু আকাশ থামল না। সে তার পকেট থেকে একটা ছোট প্লাস্টিকের জাতীয় পতাকা বের করল, রাস্তায় 10 টাকায় যেগুলো বিক্রি হয়। আজ 16ই ডিসেম্বর। আমি সকাল থেকে এই পতাকাটা বিক্রি করার চেষ্টা করেছি, কেউ কেনেনি। সবাই বড় বড় গাড়ি থেকে নামছে, সবার বুকে সোনার ব্যাজ। আমার এই 10 টাকার প্লাস্টিকের পতাকার দাম আপনাদের কাছে নেই। কিন্তু স্যার জানেন, গত বছর বিশ্বকাপে যখন ভিনদেশি পতাকা বিক্রি করছিলাম, তখন আপনারা 1000 টাকা দিয়ে কিনছিলেন, আর আজ নিজের দেশের পতাকা আপনাদের কাছে সস্তা। প্রধানমন্ত্রীর চশমার আড়ালে চোখ দুটো স্থির হয়ে গেল। তিনি সোজা হয়ে বসলেন। আকাশ বলতে থাকল, ডাক্তার আরমান স্যার আসার কথা ছিল। উনি অনেক বড় মানুষ। উনি হয়তো বলতেন, তরুণরাই আগামীর শক্তি, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। আমি বই পড়তে পারি না স্যার, আমি স্কুলে যাইনি, কিন্তু আমি জানি স্মার্ট বাংলাদেশ মানে কি। আগারগাঁও সিগন্যালে যখন আমি ভিক্ষে না চেয়ে ফুল বিক্রি করি আর আপনারা কাঁচ তুলে দিয়ে এসির হাওয়া খান, তখন আমি বুঝি আমার বাংলাদেশ আর আপনাদের বাংলাদেশ এক না। সে একটু থামল, গলাটা ধরে আসছে তার। আমার দাদি বলে 1971 সালে নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার দাদি এখনও হাসপাতালের বারান্দায় শুয়ে থাকে, বেড পায় না। ডাক্তাররা বলে টাকা নাই তো চিকিৎসা নাই। তাহলে স্বাধীনতা কার জন্য স্যার? শুধু যাদের টাকা আছে তাদের জন্য? আমি তো জানি পাকিস্তানিরা আমাদের মারত, এখন তো আমরাই আমাদের মারছি। বস্তি ভাঙার সময় যখন বুলডোজার আসে, তখন তো দেখি না কেউ এসে বলে এটা স্বাধীন দেশ, এদের ঘর ভেঙো না। টিভির পর্দায় তখন ব্রেকিং নিউজ পাল্টে গেছে। শিরোনাম, বিজয় দিবসের মঞ্চে এক পথশিশুর কাঁপিয়ে দেওয়া ভাষণ। ইউটিউব আর ফেসবুকে লাইভ ভিউ রকেটের গতিতে বাড়ছে। কমেন্ট বক্সে আগুনের মতো প্রতিক্রিয়া আসছে। আকাশ এবার সরাসরি প্রধানমন্ত্রীর দিকে তাকাল। তার চোখে জল, কিন্তু কণ্ঠে বারুদ। ম্যাম, আপনি তো সবার মা। আমি আপনাকে টিভিতে দেখেছি। আমার মতো হাজার হাজার আকাশ এই ঢাকা শহরে পলিথিন কুড়ায়। আমরা আবর্জনা পরিষ্কার করি, কিন্তু দিন শেষে সবাই আমাদেরই আবর্জনা বলে। আমি তো চুরি করি না, আমি ছিনতাই করি না। ডাক্তার আরমান স্যার হয়তো বইয়ের ভাষায় কথা বলতেন, কিন্তু আমি পেটের ভাষায় কথা বলছি। বইয়ের স্বাধীনতা আর পেটের ক্ষুধার মধ্যে অনেক তফাৎ। ভিআইপি গ্যালারিতে বসে থাকা অনেক বড় বড় কর্মকর্তার মাথা নিচু হয়ে গেল। মিস্টার চৌধুরী দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি ভাবতেও পারেননি এই ছেলেটা এভাবে কথা বলবে। আকাশ তার ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ওপরে তুলল। আজ আপনারা আমাকে হাততালি দেবেন না, আমি হাততালি চাই না, আমি শুধু একটা উত্তর চাই। আমার বাবা নেই, মা নেই, আমি রাস্তায় বড় হয়েছি। আমার কি দোষ ছিল? আমি কেন স্কুলে যেতে পারলাম না? এই যে 1000 কোটি টাকার মেট্রো রেল, ফ্লাইওভার, এতে আমার কি লাভ যদি আমি তার নিচেই না খেয়ে ঘুমাই?
হঠাৎ আকাশ পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করল, যেটা সে মিস্টার চৌধুরীকে দেখিয়েছিল। সবাই ভাবছিল এটাই তার ভাষণের কাগজ, কিন্তু আকাশ কাগজটা খুলে সবার সামনে ধরল। আপনারা ভাবছেন এটা আমার ভাষণের কাগজ? না স্যার, এটা আমার দাদির প্রেসক্রিপশন, সরকারি হাসপাতালের স্লিপ। 3 দিন ধরে ঘুরেছি, ওষুধটা পাইনি। ফার্মেসির দোকানদার বলেছে টাকা নিয়ে আয়, তারপর ওষুধ দেব। আজ আমি এখানে ভাষণ দিতে আসিনি, আমি এসেছি আপনাদের শোনাতে যে বিজয় দিবসের বিরিয়ানি যখন আপনারা খান, তখন ডাস্টবিনের পাশে কুকুর আর আমরা একসাথেই উচ্ছিষ্ট খুঁজি। পিনপতন নীরবতা ভেঙে হঠাৎ দর্শকদের মধ্যে থেকে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে উঠলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, সাব্বাস বেটা, সাব্বাস, এটাই আসল সত্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। আকাশের শরীরটা হঠাৎ দুলে উঠল। সকাল থেকে সে কিছু খায়নি। উত্তেজনায় আর ক্ষুধায় তার মাথা ঘুরে গেল। সে মাইকের স্ট্যান্ডটা আঁকড়ে ধরল পড়ে যাওয়া থেকে বাঁচতে। মিস্টার চৌধুরী দৌড়ে স্টেজের দিকে যেতে চাইলেন, কিন্তু প্রধানমন্ত্রী হাত তুলে তাকে থামালেন। তিনি নিজেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরতে চাইল, কিন্তু তিনি তাদের সরিয়ে দিয়ে ধীর পায়ে স্টেজের দিকে এগোতে লাগলেন। সারা দেশ শ্বাসরুদ্ধ হয়ে দেখছে। দেশের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এক পথশিশুর দিকে। আকাশ তখনও মাইক ধরে টলছে। সে বিড়বিড় করে বলছে, আমি শুধু একটু ওষুধ চেয়েছিলাম। আকাশের চোখের পাতা ভারী হয়ে আসছিল। মাইকের স্ট্যান্ডটা ধরে সে যখন টলছিল, তখন তার মনে হচ্ছিল প্যারেড গ্রাউন্ডের মাটি সরে যাচ্ছে। সে পড়ে যাচ্ছে গভীর কোনো অন্ধকারে। কিন্তু সে মাটিতে পড়ল না। দুটো মমতা মাখা হাত তাকে ধরে ফেলল। আকাশ চোখ মেলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার পেছনে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের চৌকস অফিসাররা ঘাবড়ে গিয়ে ঘিরে ধরেছে, কিন্তু প্রধানমন্ত্রী ইশারায় তাদের পিছিয়ে যেতে বললেন। মাইকটা তখনও অন। পুরো দেশ দেখল প্রধানমন্ত্রী নিজ হাতে নিজের পানির বোতলটা খুলে আকাশের মুখের সামনে ধরলেন। নাও বাবা, একটু পানি খাও। আকাশ কাঁপতে কাঁপতে পানি খেল। তার নোংরা কাদামাখা হাতটা প্রধানমন্ত্রীর দামি শাড়ির আঁচলে লেগে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী সেদিকে ভ্রুক্ষেপও করছেন না। পানি খেয়ে আকাশ একটু সুস্থির হল। সে বুঝতে পারল কার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে 2 ধাপ পিছিয়ে যেতে চাইল। সরি ম্যাম, আমার গায়ে গন্ধ, আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী মাইকটা নিজের হাতে নিলেন। তারপর আকাশের কাঁধে হাত রেখে বললেন, তোমার গায়ের গন্ধটা ঘামের, আর আমার গায়ের গন্ধটা পারফিউমের। ঘামের গন্ধের চেয়ে দামি পারফিউম এই পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি বাবা। তুমি পালাচ্ছ কেন? আকাশের চোখ দিয়ে এবার বাঁধ ভাঙা কান্না বেরিয়ে এলো। সে পকেট থেকে সেই দুমড়া মুচড়া প্রেসক্রিপশনটা বের করে প্রধানমন্ত্রীর দিকে বাড়িয়ে দিল। ম্যাম, আমি মিথ্যা বলিনি। এই দেখেন, ঢাকা মেডিকেলের স্লিপ। আমার দাদি গত 3 দিন ধরে বারান্দায়। ওয়ার্ড বয়রা বলে সিট নাই, কিন্তু আমি দেখেছি বড় লোকেরা ফোন দিলেই সিট পাওয়া যায়। আমি তো ফোন দিতে পারি না, আমার তো ফোন নাই। প্রধানমন্ত্রী কাগজটা হাতে নিলেন। তার চেহারা কঠিন হয়ে গেল। তিনি কাগজটা উঁচিয়ে ধরলেন যাতে ক্যামেরায় দেখা যায়। তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন, আজ আমরা এখানে বসে উন্নয়নের গল্প শুনছি, কিন্তু এই ছেলের হাতে ধরা এই কাগজটা আমাদের উন্নয়নের গালে একটা চড়। ডাক্তার আরমান আসতে পারেননি, কিন্তু আল্লাহ হয়তো চেয়েছিলেন আজ আকাশ আসুক, কারণ ডাক্তার আরমান আমাদের স্বপ্ন দেখাতেন, আর আকাশ আমাদের আয়না দেখালো। তারপর তিনি আকাশের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তুমি এত সুন্দর করে কথা বলা শিখলে কোথায়? তুমি তো স্কুলে যাওনি। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট বা রিভিল শুরু হলো। আকাশ চোখের পানি মুছে বলল, ম্যাম, আমি ফার্মগেটের ওভারব্রিজে থাকতাম। ওখানে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে। টিভিতে যখন খবর চলত, টক শো চলত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। আমি দেখতাম যারা সুন্দর করে গুছিয়ে কথা বলে পুলিশ তাদের মারে না, যারা ইংরেজিতে কথা বলে দোকানদাররা তাদের স্যার ডাকে। তাই আমি ঠিক করেছিলাম আমিও একদিন ওদের মতো কথা বলা শিখব। আমি রাত জেগে ডাস্টবিনের আলোয় ছেঁড়া খবরের কাগজ পড়েছি। ভেবেছিলাম যদি আমি স্মার্ট হয়ে কথা বলতে পারি, হয়তো ডাক্তাররা আমার দাদিকে ভর্তি নেবে, হয়তো পুলিশ আমাকে টোকাই বলে লাথি মারবে না। এই কথাটা শুনে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। একটা বাচ্চা শুধু সম্মান পাবার জন্য ভাষা শিখেছে, ভান ধরেছে। এটা আমাদের সমাজের শ্রেণী বৈষম্যের কত বড় দলিল। মিস্টার চৌধুরী স্টেজের এক কোনায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। তিনি ভাবছেন কিছুক্ষণ আগেই তিনি এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী আকাশের মাথায় হাত রাখলেন। তার কণ্ঠস্বর ধরে এলো,
তোমার দাদি মারা যাবে না আকাশ, আজ থেকে তোমার দাদি আর বারান্দায় থাকবে না, আর তুমি। প্রধানমন্ত্রী একটু থামলেন, তারপর পোডিয়ামের সামনে এসে ঘোষণা করলেন, আজ বিজয় দিবস। আজ আমি এই মঞ্চ থেকে একটা কথা দিচ্ছি, আকাশ যে প্রশ্নগুলো তুলেছে তা শুধু ওর একার নয়, এটা এই দেশের লক্ষ লক্ষ আকাশের প্রশ্ন। আকাশ, তুমি বলেছিলে তোমার নাম শুধু আকাশ, কোনো পদবি নেই। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি এই বিজয়ের সন্তান। হঠাৎ আকাশ প্রধানমন্ত্রীর হাত খপ করে ধরে ফেলল। এসএসএফ সদস্যরা দৌড়ে আসতে চাইলে প্রধানমন্ত্রী থামালেন। আকাশ কাতর গলায় বলল, ম্যাম, আমাকে টাকা দেবেন না, সবাই ভিখারিকে টাকা দেয়, আমি ভিখারি না, আমি কাজ করতে পারি, আমাকে শুধু পড়ার সুযোগ দেন, আমি প্রমাণ করতে চাই টোকাইরাও মানুষ। প্রধানমন্ত্রী হাসলেন, এক অদ্ভুত তৃপ্তির হাসি। তোমার প্রমাণ করার আর কিচ্ছু বাকি নেই বাবা, তুমি আজ আমাদের সবাইকে হারিয়ে দিয়েছ। তিনি তার পিএসকে ডাকলেন, এখনই ব্যবস্থা নাও, ওর দাদিকে সিএমএইচ সম্মিলিত সামরিক হাসপাতালে শিফট করো, আর আকাশ আজ আমার গাড়িতে করে যাবে। #আকাশ দ্য ভয়েস ট্রেন্ডিং নাম্বার 1। লক্ষ লক্ষ মানুষ তাদের প্রোফাইল পিকচার কালো করে ক্যাপশন দিচ্ছে, ক্ষমা করো আকাশ, আমরা ব্যর্থ। কিন্তু গল্পের শেষ চমক তখনও বাকি। মঞ্চ থেকে নামার সময় আকাশ হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সে পেছনে ফিরে সেই 10 টাকার প্লাস্টিকের পতাকাটা কুড়িয়ে নিল, যেটা সে বক্তৃতার সময় ফেলে দিয়েছিল। সে সেটা পরিষ্কার করে তার বুকের পকেটে রাখল। মাইকের কাছে গিয়ে শেষবারের মতো বলল, পতাকাটা প্লাস্টিকের হতে পারে, কিন্তু দেশটা তো প্লাস্টিকের নয়, এটাকে দয়া করে যত্ন কইরেন। আকাশ প্রধানমন্ত্রীর সাথে ভিআইপি এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্যারেড গ্রাউন্ডের গেটে তখন হাজার হাজার মানুষ। তারা কোনো নেতাকে দেখতে চায় না, তারা এক নজর সেই ছেলেটাকে দেখতে চায় যে তাদের বিবেককে জাগিয়ে দিয়েছে। গাড়িতে ওঠার আগে আকাশ মিস্টার চৌধুরীর দিকে তাকালো। মিস্টার চৌধুরী দৌড়ে এসে আকাশের হাত ধরলেন। মিস্টার চৌধুরী, বাবা, আমাকে মাফ করে দিস, আমি তোকে চিনতে পারিনি। আকাশ মুচকি হেসে বলল, স্যার, ময়লার স্তূপে থাকলে হীরাও তো কাঁচের টুকরা মনে হয়, দোষ আপনার না, দোষ আমাদের চোঠের। গাড়ি স্টার্ট নিল, সাইলেন বাজছে। আকাশ জানালার কাঁচ দিয়ে বাইরে তাকালো। প্রথমবারের মতো সে পুলিশের গাড়ির শব্দে ভয় পাচ্ছে না, বরং মনে হচ্ছে এই সাইরেন আজ তার বিজয়ের ঘোষণা দিচ্ছে। কিন্তু তার দাদি, আদৌ কি দাদি বেঁচে আছে? হাসপাতালে কি এতক্ষণে খবর পৌঁছেছে, নাকি সব দেরি হয়ে গেল? প্রধানমন্ত্রীর কনভয় যখন সাইরেন বাজিয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে থামল, তখন সেখানে হুলুস্থুল কাণ্ড। হাসপাতালের পরিচালক, বড় বড় ডাক্তাররা দৌড়ে এসেছেন। তারা ভাবছেন প্রধানমন্ত্রী কোনো পরিদর্শনে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সোজা বারান্দার দিকে হাঁটতে শুরু করলেন। আকাশ দৌড়ে গেল তার দাদির কাছে। বারান্দার এক কোণায় স্যাঁতস্যাঁতে ফ্লোরে শুয়ে আছেন এক বৃদ্ধা, চোখ বন্ধ, শ্বাস চলছে কিনা বোঝা যাচ্ছে না। আকাশ ডুকরে কেঁদে উঠল, দাদি, ওঠ দাদি, দেখ কে এসেছে, আর কেউ আমাদের তাড়াবে না দাদি। ডাক্তাররা তড়িঘড়ি করে বৃদ্ধাকে আইসিইউতে নিয়ে গেল। প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করলেন। ঘণ্টাখানেক পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন, আরেকটু দেরি হলে হয়তো বাঁচানো যেত না, তবে উনি এখন বিপদমুক্ত। আকাশ কাঁচের দেয়ালের ওপাশ থেকে দাদিকে দেখছে। তার মনে হল আজ 16ই ডিসেম্বর তার জীবনের শ্রেষ্ঠ বিজয়। সে প্রধানমন্ত্রীর দিকে ফিরে স্যালিউট দেওয়ার ভঙ্গিতে হাত তুলল। প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরলেন। 12 বছর পর 16ই ডিসেম্বর 2036, আবারও সেই জাতীয় প্যারেড গ্রাউন্ড, আবারও লাখো মানুষের ভিড়। তবে এবার স্টেজটা আরও আধুনিক, আরও বিশাল। ব্যাকস্টেজে নতুন এক ইভেন্ট অর্গানাইজার ছোটাছুটি করছে। স্যার কোথায়, চিফ স্পিকার কোথায়, টাইম তো হয়ে গেল। একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী সুঠাম যুবক, পরনে সাধারণ খাদির পাঞ্জাবি, কিন্তু ব্যক্তিত্বে যেন আগুন। তার নাম ঘোষণা হতেই গ্যালারি ফেটে পড়ল করতালিতে। ঘোষক মাইকে বলছেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজকর্মী, পথশিশু শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যার কণ্ঠস্বর এক যুগ আগে আমাদের বিবেক জাগিয়েছিল, ব্যারিস্টার আকাশ আহম্মদ। হ্যাঁ, সেই আকাশ। সে আজ আর টোকাই নয়, দেশের অন্যতম সেরা আইনজীবী এবং সমাজসেবক। প্রধানমন্ত্রীর দেওয়া স্কলারশিপে সে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে ফিরে এসেছে নিজের দেশে, নিজের মানুষের কাছে। আকাশ পোডিয়ামে দাঁড়াল। 12 বছর আগের সেই ভীতসন্ত্রস্ত কিশোর আজ এক আত্মবিশ্বাসী যুবক। সে মাইকটা ঠিক আগের মতোই একটু নিচে নামিয়ে নিল। সে শুরু করল, আসসালামু আলাইকুম।
মনে আছে 12 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম স্বাধীনতা মানে কি শুধু বড়লোকদের? আজ আমি তার উত্তর দিতে এসেছি। হঠাৎ তার চোখ পড়ল ভিআইপি গেটের দিকে। ঠিক 12 বছর আগের মতোই আজও গেটের সিকিউরিটি গার্ড একটা ছোট ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ছেলেটার গায়ে ছেঁড়া জামা, হাতে প্লাস্টিকের পতাকা। আকাশ ভাষণ থামিয়ে দিল। পিন পতন নীরবতা। সে স্টেজ থেকে নেমে এলো। এসএসএফ সদস্যরা তাকে ঘিরে ধরল, কিন্তু সে তাদের থামিয়ে দিল। সে সোজা হেঁটে গেল গেটের দিকে। গার্ড ভয়ে পিছিয়ে গেল। আকাশ সেই ছোট ছেলেটার সামনে হাঁটু গেড়ে বসল। ছেলেটা ভয়ে কাঁপছে। আকাশ হেসে ছেলেটার হাতে ধরা পতাকাটা ঠিক করে দিল। তারপর নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা চকচকে কলম বের করে ছেলেটার পকেটে গুঁজে দিল। আকাশ মাইক ছাড়াই ভরাট গলায় বলল, এই পতাকাটা যার হাতে থাকে তাকে ধাক্কা দেওয়ার অধিকার কারও নেই। এই দেশটা ওরও। তারপর সে ছেলেটার হাত ধরে তাকে স্টেজে নিয়ে এলো। দর্শকদের দিকে তাকিয়ে আকাশ বলল, 12 বছর আগে আপনারা একটা আকাশকে বাঁচিয়েছিলেন, কিন্তু বাংলাদেশে আজও হাজার হাজার আকাশ রাস্তায় ঘুরছে। আমার বিজয় সেদিনই সম্পূর্ণ হবে যেদিন আর কোনো আকাশকে মাইক কেড়ে নিয়ে নিজের অধিকার চাইতে হবে না, যেদিন এই কলমটা হবে ওদের হাতিয়ার, প্লাস্টিকের বস্তা নয়। আকাশ তার ভাষণ শেষ করল সেই পুরনো 10 টাকার প্লাস্টিকের পতাকাটা বের করে, যেটা 12 বছর ধরে সে নিজের কাছে রেখেছে। এটা প্লাস্টিকের হতে পারে, কিন্তু এর মর্যাদা হীরার চেয়েও বেশি। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল। লাখো মানুষের চোখে পানি, হাততালি থামছেই না। টুইস্ট, শেষ দৃশ্য। অনুষ্ঠান শেষে আকাশ তার গাড়িতে উঠছে, এমন সময় একজন বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে তার সামনে এসে দাঁড়ালেন। চুল পেকে সাদা, শরীর ভেঙে গেছে। লোকটি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি চৌধুরী, সেই ইভেন্ট অর্গানাইজার। রিটায়ার করেছি অনেক আগে। আকাশ থমকে গেল। এ কি করছেন স্যার? আপনি এখন ব্যারিস্টার, এত বড় মানুষ। আকাশ শান্ত গলায় বলল, স্যার, আপনি সেদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চেয়েছিলেন বলেই আমি জেদ করতে পেরেছিলাম। আপনি অপমান না করলে আমি প্রমাণ করার সুযোগ পেতাম না। আমার এই অবস্থানের পেছনে আপনার সেই রাগেরও অবদান আছে। আকাশ গাড়িতে উঠে চলে গেল। মিস্টার চৌধুরী অশ্রুজল চোখে তাকিয়ে রইলেন। তিনি বুঝলেন, সত্যিকারের বড় মানুষ তারা, যারা অপমানকে শক্তিতে রূপান্তর করতে জানে। পর্দা নামল, কিন্তু পর্দার পেছনে ভেসে উঠল একটি লাইন, প্রতিটি অবহেলিত শিশুর ভেতরেই লুকিয়ে আছে এক একটি আকাশ, শুধু দরকার একটু সুযোগ।